ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এই পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশেদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনা মাহবুব কামালকে দিয়ে শুরু করি। মাহবুব কামাল, আপনি জানেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে গেছেন এবং এই সফরের ব্যাখ্যা আজকে চেয়েছে জামাত। গভর্নমেন্টকে এটা খোলাসা করতে বলেছেন যে কেন খলিলুর রহমান দিল্লিতে গেছেন। যদিও আমরা একটা ইনফরমেশন পেয়েছি, সেটা হচ্ছে কলম্বোতে সিকিউরিটি কনক্লেভ SNA স্তরের বৈঠকে উনি যোগ দেবেন। সেই জায়গায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা তাকে এই ফোরামে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। জি মাহবুব কামাল। সঙ্গে আমরা ইন্ডিয়ার সাথে যে কারণটা করছি মাহবুব কামাল, আমরা মনে হয় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আমরা চেষ্টা করতেছি আপনার সাথে রিকানেক্ট হওয়ার। আমরা একটু হাসনাইন খুরশিদের কাছে যাই। হাসনাইন খুরশিদ, আমার প্রশ্নটা নিশ্চয়ই শুনেছেন, আপনার কাছে একটু জানতে চাই। আমরা দেখেছি যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব দিল্লি গেছেন, তো এবং তিনি একটি কনফারেন্সে যোগ দেওয়ার জন্য গেছেন। এই কনফারেন্সের পাশাপাশি তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাহেবের সাথে বৈঠক করবেন। তো এর মধ্যে আপত্তির কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। আমরা যেটা মনে করি যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকা উচিত। কিন্তু এই প্রশ্নটা আসলে এ কারণে আসছে যে ভারতের সাথে অনেক বছর আমরা বাংলাদেশে ভারতকে আধিপত্য করতে দেখেছি। বাংলাদেশের বিগত সরকার, যে শেখ হাসিনার সরকার, সেই সরকারের এক ধরনের ভারত তোষণ নীতি অনুসরণ করেছিল এবং সেটারই সুযোগ নিয়ে ভারত চরমভাবে বাংলাদেশে এক ধরনের জেগে বসেছিল। সেটা আমরা সবসময় আপত্তি করেছি, সবসময় প্রতিবাদ করেছি। আমরা মনে করি যে প্রতিবাদ করার মানে এটা না যে ভারতের সাথে কোনো আলোচনা করা যাবে না। ভারতের সাথে আলোচনা করতে হবে এবং আলোচনার মাধ্যমেই সমাধানে আসার চেষ্টা করতে হবে। একটা বিষয় নিশ্চিত করতে হবে, যাতে ভারত কখনোই যাতে ছোট প্রতিবেশী ভেবে আমাদের উপর কোনো ধরনের কোনো আধিপত্য বিস্তারের চেষ্টা না করে। এবং সেই জায়গায় ডক্টর খলিলুর রহমান সাহেব বা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে বাংলাদেশ যেন সবসময় মাথা উঁচু করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিবেশী ভারত এবং অন্য সব রাষ্ট্রের সাথেই সুসম্পর্ক রক্ষার চেষ্টা করে। কখনোই যাতে কারো কোনো ধরনের কোনো আধিপত্য, কোনো ধরনের মানে বড় ভাই সুলভ কোনো আচরণ যাতে আমরা কখনোই কারো দিক থেকে না দেখি, সেটাই হচ্ছে আমাদের দাবি। কিন্তু কোনোভাবেই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক থাকবে না বা কোনো সম্পর্ক থাকবে না, এটা যৌক্তিক দাবি না। জি, আমি আরেকটু আপনাকে জানাতে চাই যে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন যে ভারতের অন্যায় আবদারের নতি স্বীকার করতে যদি চায় সরকার, তাহলে পরিণতি শুভ হবে না। আর নিঃসন্দেহে যদি ভারত অন্যায় আবদার করে এবং সেই আবদারের সাথে যদি নতি স্বীকার করে, তাহলে নিঃসন্দেহে এটা খুব দুঃখজনক হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে জানি না যে এমন কোনো আবদার ভারত করেছে কিনা। কারণ ভারতের কাছে যে যৌক্তিক দাবিগুলো আমাদের আছে, সেই দাবিগুলি নিয়ে শেখ হাসিনার প্রত্যাবাসন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, কিংবা ভারতের সাথে আমাদের পদ্মা পানির হিস্সা এবং অন্যান্য অভিন্ন নদীর পানির হিস্সা, এই ধরনের বিষয়গুলিতে আমাদের জাতীয় স্বার্থে যা কিছু গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে আমরা আশা করি যে বাংলাদেশের পক্ষ থেকে খুব জোরালোভাবে দাবি উত্থাপিত হবে এবং ভারতে বসে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত ঘোষিত আওয়ামী লীগের নেতারা যাতে বাংলাদেশে কোনো ধরনের তৈরি না করে, সেই পরিবেশ আমরা আশা করি পক্ষ থেকে আবার জোরালোভাবে দাবি। জি, আমাদের একটা বিরতির সময় আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশিদ। আমরা চেষ্টা করব দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামালের সাথেও যুক্ত হবার। হাসনাইন খুরশিদ, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটা হচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন যে আগে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তি তৈরি না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনগত ভিত্তি তৈরি হবে না। আর আমি এটার কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। জাতীয় নির্বাচনের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই। গণভোট হচ্ছে জুলাই সনদকে সাধারণ জনগণের স্বীকৃতি নেওয়ার জন্য। সে জাতীয় নির্বাচন আগে হলো না পরে হলো সেটার সাথে কখনোই কোনো সম্পর্ক ছিল না, এখনও নেই। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি আলাদা করে গণভোট অন্য দিনে করতে হতো তাহলে সেটা অনেক ব্যয় সাপেক্ষ হতো, দেশের জন্য দেশের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হতো এবং সেটা খুব যৌক্তিক হতো না। সো সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করার, আমি মনে করি যে এটা দেশের জন্য খুব সঠিক সিদ্ধান্ত। তো এটার সাথে এই প্রশ্ন তোলাটা খুব যৌক্তিক মনে করি না আমি। জি, আমরা একটু জানতে চাই, আজকে বিএনপি থেকে বলা হয়েছে গণভোট সংশোধন হবে না, সংবিধান একমাত্র নির্বাচিত সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব। জুলাই সনদে সংবিধান সংশোধনের অনেকগুলো বিষয় এসছে। আমরা একটা বিষয় আমাকে খুব বিস্মিত করেছে যে জুলাই সনদ তৈরির জন্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায়, যে দীর্ঘ আলোচনায় অনেকগুলো দলকে নিয়ে আলোচনা করা হয়েছে এবং চূড়ান্তভাবে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেখানে কিন্তু অনেকগুলো পয়েন্টে ভিন্ন মত আছে। এবং এই যে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্টগুলোকে বাস্তবায়ন আদেশ যেটা জারি করা হয়েছে গতকালকে, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন, সেখানে পুরোপুরি ইগনোর করা হয়েছে। তো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সেখানে যে আলোচনা, যে ৩০-৩২টি দল আলোচনায় অংশ নিয়েছে, এই দলগুলোর আসলে অবস্থান কি? জাতীয় ঐক্যমত্য কমিশন তো জাতীয় সংসদ কিংবা জাতিসংঘের মতো কোনো প্রতিষ্ঠান না যে সেখানে যে প্রত্যেকটি দলের ভোটের বিষয় আসবে, যা প্রত্যেকটি দলের সমান অধিকার সমান ভোট, যেটা জাতিসংঘে যুক্তরাষ্ট্রের এক ভোট আমাদেরও এক ভোট, কিংবা যে কোনো দেশেরই একই ভোট। কিন্তু এখানে যেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যে দলগুলো অংশ নিয়েছে তাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতা যাচাইয়ের আসলে কোনো যৌক্তিকতা নেই। এবং কেন সরকার এই বিষয়ে ভিন্নমতগুলোকে উপেক্ষা করলো সেটা আসলে একটা প্রশ্ন হয়ে থাকবে এবং সেটা ভবিষ্যতে সংকটের জন্ম দিতে পারে। এই ভিন্নমতকে বা নোট অফ ডিসেন্টকে পুরোপুরি উপেক্ষা করে যাওয়াটা আসলেই আপত্তিকর এবং এটা সংকটের জন্ম দেওয়ার কারণ রয়েছে। জি, হাসনাইন খুরশিদ, আমরা আজকে আসলে গণভোট আসলে সাধারণ মানুষ কতটা বুঝে ডিবিসি আমরা আজকে একটি রিপোর্ট করেছিলাম। আসলে একটা মিক্স রিয়াকশন, বিভ্রান্তের মধ্যে আছে সাধারণ মানুষ। আসলে গণভোটটা যেমন ধরেন অনেকে তো নিরক্ষর আছেন, যারা পড়তে পারেন না, আসলে তারা কিভাবে এই ভোটটা দেবেন? আমরা এর আগেও দুটি গণভোট দেখেছি এবং গণভোট পৃথিবীর যেখানেই হয়েছে আসলে সবসময় আমরা দেখেছি যে একটি প্রশ্নের উপরে হ্যাঁ না হয়। এখানে 4টি প্রশ্ন আনা হয়েছে। 4টি প্রশ্নের উপর হ্যাঁ না মানে হচ্ছে কোন প্রশ্নের ব্যাপারে আমি হ্যাঁ বা না বলছি সেটাতে মানুষকে পড়তে জানতে হবে, মানুষকে পড়ে সিদ্ধান্ত নিতে হবে। এবং সেটা আসলে একটা অসম্ভব ব্যাপার, কারণ বাংলাদেশের একটা অনেক বড় সংখ্যায় মানুষ আসলে আমরা পড়তে জানি না। আমাদের একটা বড় সংখ্যক মানুষ পড়তে জানেন না এবং তাদের পক্ষে এই 4 প্রশ্নগুলো বোঝা এবং তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়া এটা আসলে অসম্ভব। তো এই সিদ্ধান্ত নিয়ে নিঃসন্দেহে এটা সংকটের জন্ম দিতে পারে এবং এখানে মানুষের সত্যিকার মতামতের প্রতিফলন ঘটা খুব কঠিন। এমন হতে পারে যে অনেকেই যেহেতু 4টি প্রশ্নের কোনোটাই আমি বুঝছি না, তো আমি গণভোটে ভোটই দিলাম না, সেটাও ঘটতে পারে। তো এটা মানে যদি একটি নির্দিষ্ট প্রশ্ন হতো যে তখন আসলে মানুষের পক্ষে বোঝা অনেক সহজ। তারপরেও এখন এই পরিস্থিতিতে কিছু আমি জানি না ভবিষ্যতে কী দাঁড়াবে, কিন্তু এর নিঃসন্দেহে একটা সংকটের জন্ম দেওয়ার আশঙ্কা অনেক প্রবল, আমি সেই আশঙ্কা প্রকাশ করছি। আচ্ছা, হাসনাইন খুরশিদ, একটু জানতে চাই আপনার কাছে, ধরেন এই গণভোট হ্যাঁ না ভোটে যদি ঢালাওভাবে যদি না ভোট পড়ে দেন তখন আসলে কি সংকটটা তৈরি হতে পারে? নিঃসন্দেহে যে
না ভোট পড়া মানে জুলাই জাতীয় সনদ প্রত্যাখ্যাত হয়ে যাওয়া, সাধারণ মানুষ এটা প্রত্যাখ্যান করলো, এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে। দেশের জনগণ যদি প্রত্যাখ্যান করে তাহলে তার আর কোনো ধরনের কোনো ভিত্তি থাকে না। তো সেইটা আমরা বারবার প্রথম থেকে আমরা একটা কথা বলছিলাম যে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে এবং রাষ্ট্র সংস্কারের জন্য যে পদক্ষেপ সেটা নিতে হবে, এবং সেই পদক্ষেপ হিসেবেই এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। শেষ পর্যন্ত 6টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে আলোচনা এবং সিদ্ধান্তের জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। তাই 9 মাস ধরে সেই কমিশনে আলোচনা হলো, শেষ পর্যন্ত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হলো, প্রায় সবগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করলো। এখন সেই পর্যায়ে এসে গণভোটে যদি জনগণ সেটা প্রত্যাখ্যান করে তাহলে নিঃসন্দেহে এই সংস্কারের এই পুরো প্রক্রিয়া এবং এই সংস্কারের জন্য যে এই সরকারের মেয়াদ প্রায় 1.5-2 বছরে নিয়ে যাওয়া হচ্ছে, 1.5-2 বছরের মতন যাচ্ছে, সেটা যৌক্তিকতা আসলে থাকে না। তো এটা খুব দুঃখজনক হবে যদি শেষ পর্যন্ত গণভোটে মানুষ না ভোট দেয়, তাহলে এই পুরো প্রক্রিয়াটি অর্থহীন হয়ে পড়বে। সেজন্য তো আমরা এর আগে আমরা অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারগুলোর দায়িত্ব ছিল মাত্র 3 মাসের, এবং 3 মাসের মধ্যে তারা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে বিদায় নিয়েছেন। এই অন্তর্বর্তী সরকার এত বেশি সময় নিল সংস্কারের জন্যই, সংস্কার তাদের বিচার এবং সংস্কার, তার মানে এই দুটিই ছিল বড় ইস্যু, যে কারণে এই সরকারের মেয়াদ এত দীর্ঘ হয়েছে। সেখানে সংস্কারের পুরো প্রক্রিয়াটি যদি শেষ পর্যন্ত জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয় তাহলে সেটা খুব দুঃখজনক হবে। এবং সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে জনগণ আসলে এই ইস্যুগুলোকে প্রত্যাখ্যান করছে না, জনগণ যদি না বুঝে বিভ্রান্ত হয় সেটা খুব দুঃখজনক হবে। এবং সেটা ঘটতে পারে 4 প্রশ্ন থাকার কারণে। 4টি প্রশ্নের উপর গণভোট নেওয়া পৃথিবীর কোথায় হয়েছে আমার জানা নেই, এবং এটা খুব নিঃসন্দেহে বাংলাদেশের মতো অনগ্রসর দেশে এটা অনেক ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কেন অন্তর্বর্তী সরকার নিল, সেই প্রশ্ন তাদের অ্যান্সার করতে হবে আসলে একটা সময় গিয়ে। হাসনাত খুরশিদ, আপনি জেনে থাকবেন যে জামাত সহ 8টি দল একটি অভিযোগ করেছেন, যেটা হচ্ছে একটি বিশেষ দলকে গুরুত্ব দিতেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযোগ আমরা শুনেছি, আমরা দেখছি, এবং গণভোট আগে করার জন্য দাবি জানানো হচ্ছিল 8 দলের পক্ষ থেকে, বিশেষত জামাত এবং তার মানে সাথে যে 8 দল আছে সেই 8 দলের পক্ষ থেকে কিছুদিন ধরেই দাবি জানানো হচ্ছিল। এর আগেও তারা পিআর পদ্ধতির দাবি জানিয়েছিল, এবং শেষ পর্যন্ত গিয়ে পিআর যখন সরকার প্রত্যাখ্যান করে যেতে গেল, সেখানে তারা নিম্নকক্ষে পিআর চাচ্ছিল। সরকার যখন ঐকমত্য কমিশন যখন সেটা মানেনি, তারপরেও তারা সেটা মেনে নিয়েই সই করেছিল। এখন তারা বলছে যে গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে করার কারণে সংকট হচ্ছে, তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। কিন্তু আমি বারবারই একটা কথা বলছিলাম যে গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার কারণে কোনো ধরনের কোনো সংকট নেই, কেন তারা প্রত্যাখ্যান করছেন না? হাসনাত খুরশিদ, একই দিনে সংকট নেই, কিন্তু কতটা অর্গানাইজড ওয়েতে আসলে হবে আপনার কাছে কি মনে হয়? আপনি যদি দুটি আলাদা দিনে হতে হয়, একটি নির্বাচনের জন্য প্রায় 3,000 কোটি টাকা খরচ হয়, দুটি আলাদা দিনে হলে তখন যেটা হবে যে 2 নির্বাচনের জন্য ঠিক ডাবল খরচ হয়ে যাবে। এবং নির্বাচনের জন্য যে এত মানুষের ইনভলভমেন্ট হয়, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচনী কর্মকর্তা, ভোট কেন্দ্র, ভোট কক্ষ, এত কিছু এজেন্টস, এখানে গণভোটে এজেন্ট থাকবে না হয়তো, কিন্তু এই যে এত বিশাল প্রক্রিয়া, এই প্রক্রিয়া দুবার করার কোনো যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না। একবারে একই দিনে করাটাই আসলে যৌক্তিক, এবং সেটি আমরা বারবার বলে আসছিলাম যে সাংবাদিক হিসেবে আমাদের অবজারভেশন হচ্ছে একই দিনে হওয়া উচিত, এবং সেটাই সরকার করেছেন। সেই জন্য সরকারকে নিঃসন্দেহে সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য, সরকারের প্রতি ধন্যবাদ। হাসনাত খুরশিদ, ধরেন একই দিনে গণভোট হচ্ছে, একই দিনে জাতীয় নির্বাচন হচ্ছে, আসলে এই কাউন্টার সময় তো আসলে বেশি লাগবে না? নিঃসন্দেহে বেশি লাগবে। গণভোটের কাউন্টিং আর এখন ডিপেন্ড করে যদি আপনি বেশি মানুষ ইনভলভ করেন এই ভোট গণনার প্রক্রিয়ায়, নির্বাচনী কর্মকর্তা যদি বেশি সংখ্যক নিয়োগ করা হয় তাহলে খুব বেশি সময় লাগবে না, তারপরও নিঃসন্দেহে বেশি লাগবে, কারণ দুটি আলাদা বিষয়। আবার যেহেতু গণভোটে 4টি আলাদা প্রশ্ন আছে, তো প্রত্যেকটা প্রশ্নই আলাদা করে কতজন না বললেন, কতজন হ্যাঁ বললেন, সেটা বিচার করতে হবে। গণভোটের মধ্যে কিন্তু আসলে 4টা ভোট, 4টি ডিফারেন্ট প্রশ্নে হ্যাঁ না বলতে হবে। তো নিঃসন্দেহে ভোট গণনায় সময় নেবে। এখন আমরা তো ধরেন নির্বাচনের ভোটের টাইমটা জানি 8টা থেকে 4টা পর্যন্ত, হ্যাঁ,
কিন্তু এখন যখন এখানে গণভোটটা ইনক্লুড হচ্ছে তখন আসলে এই যে সময়টা বেড়ে যাচ্ছে, তখন এই জায়গাটা সময় তো আসলে বাড়বে। একই দিনে সম্পূর্ণ হওয়াটা কতটা পসিবল? খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এটা যেহেতু মানুষকে আসলে 5টা ভোট দিতে হচ্ছে, একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য, আর হচ্ছে গণভোটের 4টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সো আলটিমেটলি 5টি ভোট দিতে হচ্ছে প্রত্যেক ভোটারকে। সো সেখানে স্বাভাবিকভাবেই যে নর্মাল যে ভোটের টাইম, সেই সময়ের মধ্যে সবাই ভোট দিতে পারা কঠিন হয়ে পড়বে। এটা কাভার করার জন্য আমি মনে করি যে যেহেতু একই দিনে হচ্ছে, ভোট কেন্দ্রের সংখ্যা অনেক বাড়ানো উচিত, নির্বাচনী কর্মকর্তাদের সংখ্যা বাড়ানো উচিত, ভোট কক্ষের সংখ্যা বাড়ানো উচিত, যাতে ভোটাররা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারেন। জি, আমরা আরেকটু কথা বলতে চাই এই জুলাই সনদ নিয়ে, যে এনসিপির পক্ষ থেকে আসলে বলা হয়েছে জুলাই সনদের অনেক বিষয় আসলে অস্পষ্ট, এবং দলটি আরেকটি অভিযোগ করেন যে এক হাসিনা চলে গেলে ক্ষমতায় আসতে করানোর চেয়ে আরেক হাসিনা। এটা তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের দলীয় বক্তব্য। আমরা যেটা দেখেছি যে রাজনীতি এখন যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, তাদেরকে আমরা গত 15 বছর বা 17 বছর ধরেই রাজনীতির মাঠে সক্রিয় দেখেছি। প্রচুর ত্যাগ স্বীকার করতে দেখেছি, কষ্ট স্বীকার করতে দেখেছি, এবং গণতন্ত্রের জন্য লড়তে দেখেছি। তো তারাই গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গ্রেপ্তার নির্যাতনের শিকার হয়েছেন। তো তারা যখন একজনের বিরুদ্ধে কথা বলেন, তখন আসলে সেটা খুব মানে গ্রহণযোগ্য বা খুব প্রত্যাশিত না। তো আমরা আশা করি যে নিঃসন্দেহে তারা পারস্পরিক রাজনৈতিক দলগুলো পরস্পরকে সম্মান দেখাবেন, এবং তারা যে সমঝোতার বা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করবেন, যাতে বাংলাদেশের মানুষ, আমরা সবাই যাতে আশাবাদী হতে পারি যে সামনে গণতন্ত্র অনেক শক্তিশালী হবে। সেই প্রত্যাশা আমাদের সবসময়। এখন যদি রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন, তখন আসলে আমাদের আশা করার জায়গাটা আর খুব একটা থাকে না। হাসনাইন খুরশিদ, আপনার কাছে কি মনে হয় যে জুলাই সনদ নিয়ে আসলে অনেক বিষয়ে অস্পষ্টতা আছে কিনা? নিঃসন্দেহে জুলাই সনদের অনেক বিষয়ে অস্পষ্টতা আছে। কারণ আমি যেটা বলছিলাম যে অনেকগুলো পয়েন্টের নোট অফ ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্টগুলো সরকার কমপ্লিটলি উপেক্ষা করে বাস্তবায়ন আদেশ জারি করেছেন। এখন এই নোট অফ ডিসেন্টগুলোর মধ্যে যেমন বিএনপিরও অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির দিক থেকে বেশি ছিল, 9টি পয়েন্টের নোট অফ ডিসেন্ট ছিল। এখন বিএনপি সেটাকে মানে শেষ পর্যন্ত গিয়ে মেনে নিচ্ছে, বা বিএনপি এক ধরনের একটা শেষ পর্যন্ত গিয়ে যে আসলে কি দাঁড়াবে উই ডোন্ট নো। তো জামাতেরও নোট অফ ডিসেন্ট ছিল, সেখানে শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্টগুলি উপেক্ষিত হওয়ার কারণে এক ধরনের সংকটের তৈরি হয়েছে। আর আমার প্রত্যাশা ছিল যে, এবং যেটা প্রফেসর ইউনূস শুরু থেকে বলে এসেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা, যে শুধুমাত্র যে সমস্ত বিষয়ে সব দল একমত হবে, সেই বিষয়গুলোই শুধু জুলাই জাতীয় সনদে থাকবে। কিন্তু আমরা দেখলাম যে যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সেই সব বিষয়কেও একমত হিসেবে এক ধরনের চাপিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এই চাপিয়ে দেওয়ার প্রবণতাটা আমাদের ভালো লাগেনি, আমরা এটা আশা করিনি, এবং এই পয়েন্টটি আসলে সংকটের আশঙ্কা থেকে যাচ্ছে। জি, হাসনাইন খুরশিদ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। শেষ করার আগে একটু জানতে চাচ্ছি যে আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে আপনার মনে হয়? এখন যেই পলিটিক্যাল সিনারিও আমরা দেখতে পাচ্ছি, যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, কতটা আসলে ফ্রি ফেয়ার নিয়ে আমার খুব বেশি সংশয় নেই যে নির্বাচন আশা করছি আমরা ফ্রি ফেয়ার হবে, কিন্তু নির্বাচনের পরিবেশটা আসলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে, মানে একটা হচ্ছে যে নির্বাচন শান্তিপূর্ণভাবে পার্টিসিপেটরি হলো, যে সব ক্রিয়াশীল সবগুলি রাজনৈতিক দল অংশ নিল, সেটা এক ধরনের সিচুয়েশন, এবং সেই সবাই অংশ নিলে নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়া উচিত, এবং সেটা আমরা আশা করি যে অন্তত গত 3টা নির্বাচন আমরা নির্বাচনের নামে প্রহসন দেখেছি, সামনের নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক, এটা আমরা আশা করি। কিন্তু আমাদের এখনো অনেক বিষয়, অনেক সংশয়, অনেক শঙ্কা রয়ে গেছে। জি, ধন্যবাদ হাসনাইন খুরশিদ। আমাদের শেষ করতে হচ্ছে আজকে। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।